আমাদের শরীরের কাঠামো বা গঠন যেটা, এই গঠনটাই হচ্ছে অ্যানাটমি। এই গঠনটা কি দিয়ে হয়? মূলত আমাদের যে বোনস গুলো আছে বা হাড় গুলো আছে, বিভিন্ন হাড়ের সমন্বয়ে কিন্তু আমাদের অস্থিসন্ধি গুলো গঠিত। এই অস্থিসন্ধি এবং বোনসের সমন্বয়ে কি আমাদের পুরো শরীরের যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু গঠিত। এই জন্য বলা হচ্ছে গঠন বিদ্যা। অর্থাৎ যে বিদ্যার মাধ্যমে বা যে বিদ্যার মাধ্যমে আমরা কি জানতে পারি, মানব শরীরের গঠন সম্পর্কে জানতে পারি, সেটাই হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি, ফিজিওলজি হচ্ছে শরীরবিদ্যা। আমরা যে স্বাভাবিকভাবে কথা বলছি, কাজ করছি, খাবার খাচ্ছি, চলাফেরা করছি, এটা হচ্ছে আমাদের শরীরবিদ্যা, এটা একদমই স্বাভাবিক। কিন্তু আমি যদি কথা না বলতে পারি, আমার যদি কথা বের না হয়, সেটা হচ্ছে অস্বাভাবিক। এটাকে সাধারণ বা জেনারেল ফিজিওলজি বলা যাবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে জন্মগতভাবে ত্রুটি নিয়ে জন্মায়, একটা হাত বা একটা পা, হয়তো বা মাথার কিছু অংশ বা চোখের কিছু অংশ বা হাতের কিছু অংশ বা জেনাইটাল এরিয়া, এই জায়গাগুলো কি হয় অনেক সময় বিকলাঙ্গ, যেটাকে আমরা মূলত কি হিসেবে জানি যে টেরাটোজেনিক ইফেক্ট। টেরাটোজেনিক ইফেক্টের ফলে এরকম হয়, আমরা অনেকে বলে থাকি, বা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয়। তবে এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো কি হয়ে? বিকলাঙ্গ হয়ে, তাই না? তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের দুটো হাত থাকবে, এটাই স্বাভাবিক বা শরীরবিদ্যা। কিন্তু যদি কোনো শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, করার পরে দেখা যাচ্ছে আপনি যেভাবে হাত দিয়ে বা দুই হাত দিয়ে কোনো কাজ করছেন, চলাফেরা করছেন, কথা বলছেন, বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ বোঝানোর চেষ্টা করছেন, ওই শিশুটা কিন্তু ওইভাবে বোঝাইতেও পারবে না, ওইভাবে বডি ল্যাঙ্গুয়েজটা প্রদর্শন করতেও পারবে না। কেন? আপনার হচ্ছে জেনারেল ফিজিওলজি, একদম স্বাভাবিক মানুষের যে আকৃতি সেটা আছে, কিন্তু ওই বাচ্চাটা নেই। বাচ্চাটাকে আমরা তখন কি বলি? প্রতিবন্ধী। তো এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু অ্যাবনর্মাল ফিজিওলজি আর হচ্ছে নর্মাল ফিজিওলজি। মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ বা ফাংশনকে ফিজিওলজি বলে। অ্যানাটমি এন্ড ফিজিওলজি দুইটা কিন্তু পাশাপাশি এবং রিলেটেড বিষয়। অ্যানাটমি হচ্ছে গঠনবিদ্যা, মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে গঠন বা স্ট্রাকচার, এটাই হচ্ছে অ্যানাটমি। আর ফিজিওলজি কোনটা? মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে স্বাভাবিক কার্যক্রম বা স্বাভাবিক কাজ বা ফাংশন, এটাই হচ্ছে ফিজিওলজি। মানবদেহকে মূলত 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এখানে প্রথমে বলা হচ্ছে ঊর্ধ্বাঙ্গ বা আপার লিম্ব, তারপরে নিম্নাঙ্গ বা লোয়ার লিম্ব। মূলত আপার লিম্ব এবং লোয়ার লিম্ব আমরা কোথায় থেকে বিবেচনা করব? বুকের উপর থেকে এটাকে বলা হচ্ছে আপার লিম্ব, একদম পেটের নিচ থেকে এটাকে বলা হচ্ছে লোয়ার লিম্ব। মানবদেহ গঠনের কিছু ছক বা একটা ছক দেওয়া আছে। প্রথমে হচ্ছে কোষ বা সেল। মানুষ গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে সেল বা কোষ। কিছু সংখ্যক সেল বা কোষের সমন্বয়ে কি টিস্যু গঠিত, আবার কিছু টিস্যুর সমন্বয়ে অর্গান গঠিত, অনেকগুলো অর্গানের সমষ্টি সম্মিলিত ভাবে সিস্টেম গঠিত, এবং অনেকগুলো সিস্টেম নিয়ে মানব শরীর গঠিত। মানব দেহ গঠনের ভাগ হচ্ছে 5টি, আমরা এক কথায় জেনে রাখবো। মানবদেহ গঠনের ও কাজের এককে সেল বা কোষ বলা হয়। মানবদেহ প্রায় 75 থেকে 100 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত। কোষ খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে এটা কি করতে হয়? দেখতে হয়। কোষ কয় ধরনের? কোষ প্রাথমিক অবস্থায় দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষের মেডিকেল টার্মিনোলজিটা হচ্ছে সোমাটিক সেল। অর্থাৎ সোমাটিক সেল গুলো মূলত জীবদেহ গঠন করে বা গঠনে কাজ করে। তারপরে কি জনন কোষ, যেটাকে রিপ্রোডাক্টিভ সেল বলা হচ্ছে। জনন কোষ, এসব কোষ জনন কাজে নিয়োজিত বা প্রজনন কাজে নিয়োজিত। তারপরে কি বলা হচ্ছে যে জনন কোষ আবার দুই প্রকার। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, মূলত যেটা কিসের সঙ্গে থাকে? মূলত সিমেনের সঙ্গে থাকে। তো পুরুষের জনন কোষটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। আরেকটা কি? ডিম্বাণু, যেটা স্ত্রী লোক বা মেয়ে লোকের ক্ষেত্রে। এই ডিম্বাণুর মেডিকেল টার্ম হচ্ছে ওভাম। রিপ্রোডাক্টিভ সেলটা দুই প্রকার। পুরুষ লোকের ক্ষেত্রে আমরা বলি শুক্রাণু বা স্পার্ম, আর একটা ফিমেল পার্সনের ক্ষেত্রে আমরা ডিম্বাণু বা ওভাম বলে থাকি। এই দুই ধরনের সেল দিয়ে মূলত আমাদের শরীরটা বা দেহটা গঠিত হয়। আচ্ছা, তারপরে কোষের গঠনের বিবরণ নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই এখানে। আমরা সরাসরি চলে যাব সিস্টেমের মধ্যে। মানব দেহের বিভিন্ন তন্ত্র বা সিস্টেম কি কি বলা হচ্ছে দেখেন। প্রথম হচ্ছে অস্থিতন্ত্র বা স্কেলিটাল সিস্টেম। অস্থিতন্ত্র বা স্কেলিটাল সিস্টেম, যেখানে মূলত আমাদের যে মানব শরীরে যে বোনস গুলো আছে বা হাড় গুলো আছে, সেগুলা নিয়ে আলোচনা করা হয়। যেখানে আমাদের ছোট বড় মানব শরীরে 206টি হাড়ের সমন্বয়ে কিন্তু আমাদের শরীরটা গঠিত। যে হাড়গুলো নিয়ে আলোচনা করা হয় মূলত সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেমের অন্তর্ভুক্ত। তারপরে কি? 2 নম্বরে বলা হচ্ছে পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম।
পরিপাক তন্ত্র বলতে আমাদের শরীরে মুখ গহ্বর থেকে শুরু করে অ্যানাল ক্যানাল বা রেকটাম পর্যন্ত বা লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত টোটাল যে পথটা, অর্থাৎ খাদ্যনালীর যে পথটা, এটাকে বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। হয়তো অনেকেই বলতে পারেন যে স্যার আসলে মুখ গহ্বর থেকে অ্যানাল ক্যানাল বা বিশেষ করে রেকটাম পর্যন্ত বা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সে পর্যন্ত কিভাবে আসলে পরিপাক তন্ত্রের অন্তর্ভুক্ত হয়। কিছু কিছু খাবার আছে আমাদের কি হয় স্টোমাক বা পাকস্থলীতে হজম হয়ে যায় বা আমাদের শরীরে শোষণ হয়। কিছু কিছু খাবার আছে ডিউডেনামে গিয়ে হজম প্রক্রিয়া সম্পন্ন করে। কিছু কিছু খাবার আছে যেগুলো মূলত ইন্টেস্টাইনের মধ্যে বা আমাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র আছে সেখানে গিয়ে কি হয় হজম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। অনেক খাবার আছে লার্জ ইন্টেস্টাইনের ডিসেন্ডিং কলনে গিয়ে হজম প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। তো এই যে টোটালি লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত যে পথটা, মুখ থেকে শুরু করে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত যে পথ, এই টোটাল পথটাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলে থাকি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে শ্বসন তন্ত্র, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, রেসপিরেটরি সিস্টেম। শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম কোনটা? আমরা যে শ্বাস নিচ্ছি এবং প্রশ্বাস ছাড়ছি, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এর মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেটা নিয়ে একটু আগে আর কথা বললাম, সবগুলোকে মূলত একত্রে রেসপিরেটরি সিস্টেম বলা হয়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখানে দুইটা বিষয় আছে। রক্ত সংবহন তন্ত্র বলতে কি, একটা কথা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে সংবহন সিস্টেম, মানে হচ্ছে তন্ত্র। তারপরে কি কার্ডিও, আর একটা হচ্ছে ভাস্কুলার। কার্ডিওভাস্কুলার, কার্ডিও কথাটা এসেছে কার্ডিয়াক শব্দটা থেকে বা ওয়ার্ডটা থেকে। আর ভাস্কুলার বলতে ভেসেল, ভাস্কুলার বলতে ভেসেল বা নালী বা পথ। তো এই যে রক্ত সংবহন তন্ত্র কেন বলা হচ্ছে, প্রথমে আসে হচ্ছে রক্ত বা ব্লাড। এটা মূলত আমাদের হার্টের সঙ্গে বা হৃৎপিণ্ডের সঙ্গে রিলেটেড, যেটা মূলত হার্ট থেকে পাম্পের মাধ্যমে পুরো শরীরে ছড়ায় যায় এবং হার্ট কি হয় কি বলবো কন্ট্রাকশনের ফলে বা সংকুচিত হওয়ার ফলে কি হয়, দেখা যাচ্ছে পুরো বডিতে রক্তগুলো ছড়ায় যায়। ডায়ালেট হওয়ার ফলে আমাদের পুরো বডি থেকে রক্তগুলো আবার হার্টের মধ্যে চলে আসে। এই যে আপ এন্ড ডাউন বা যেটাকে আমরা বলি লাভ ডাব, হৃদস্পন্দন, যেটা লাভ এবং ডাব বলা হয়, এটার টিউনটা, এটা টোটালটাকে বলা হচ্ছে কি বলবো যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কিভাবে কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে, এইখানে হৃৎপিণ্ড বা হার্ট থেকে শুরু করে মানব শরীরের পেরিফেরি পর্যন্ত, পেরিফেরি কোনটা, মানব শরীরের পায়ের পাতা পর্যন্ত যে শিরা উপশিরা গুলো আছে বা আর্টারি বা ভেসেল গুলো বা ভেইন গুলো আছে, এইগুলোতে কি হয় রক্ত চলাচল, যেটাকে আমরা বলছি কি সংবহন। রেশন তন্ত্র, এক্সক্রিয়েটরি সিস্টেম। এখানে মূলত মানব শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো, বর্জ্য উপাদানগুলো, এগুলো কি হয় আমাদের স্টুল আকারে কিছু বের হয়ে যায়, কিছুটা ইউরিনের সঙ্গে বের হয়ে যায়। মোস্ট অফ দা 90% কেস বা 90% বর্জ্য কিন্তু আমাদের প্রস্রাবের সঙ্গে বের হয়ে চলে যায়। মানব শরীরের জন্য ক্ষতিকারক যে বর্জ্যগুলো আছে বা ক্ষতিকারক যে কি বলবো যে ফ্লুইড গুলো আছে বা তরল উপাদান আছে, এগুলো কিডনির মাধ্যমে কি হয়, কিডনির মাধ্যমে পরিশোধিত হয়ে যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী বা শরীরের জন্য প্রয়োজন, সেগুলো শোষণ হয়ে যায়। আর বাকি বর্জ্য উপাদানগুলো কি হয় ইউরেথ্রাতে গিয়ে বা মূত্রথলিতে গিয়ে জমা হয় এবং পরবর্তীতে থলি বা ইউরিনারি যে ব্লাডার, এই ইউরিনারি ব্লাডার ফিল আপ হয়ে কি হয় গ্ল্যান্ড পেনিস দিয়ে বা ইউরেথ্রাল মিউটাস দিয়ে বের হয়ে প্রস্রাব আকারে চলে যায়। এটাকে বলা হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম। এই এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে অনেকগুলো পার্ট আছে, দুইটা কিডনি আছে, দুইটা ইউরেটার আছে, একটা ইউরিনারি ব্লাডার আছে বা মূত্রথলি আছে, তারপরে ইউরেথ্রাল মিউটাস আছে। তো অনেকগুলো অর্গান বা অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে কিন্তু এই রেচন তন্ত্র বা এক্সক্রিয়েটরি সিস্টেমটা গঠিত। তারপরে এসেছে প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র কোনটা? রিপ্রোডাক্টিভ সিস্টেম। মূলত এটা আমরা যেটাকে বলি যে জেনাইটাল অর্গান, জেনাইটাল অর্গান গুলো যেগুলো মেল এবং ফিমেল পার্সনদের ক্ষেত্রে আলাদা আলাদা। তো রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যেটা মূলত কিসের সঙ্গে রিলেটেড, প্রজনন প্রজননের সঙ্গে রিলেটেড বা সন্তান ধারণের ক্ষেত্রে যেটাকে খুব গুরুত্বপূর্ণ বা মুখ্য হিসেবে দেখা হয়, সেটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত। তারপরে 7 নম্বর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, যেটাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি, মানব শরীরের ভেতরে যে ফ্লুইড গুলো উৎপাদন হয়, যে ফ্লুইড গুলো তরল উপাদান গুলো থাকে, এগুলোর মধ্যে এন্ডোক্রাইনটা বা হরমোনাল বেশ কিছু ফাংশন আছে বা হরমোনাল বেশ কিছু মানে বিষয় আছে, যেগুলা মূলত গ্রন্থি হিসেবে
গ্রন্থি হিসেবে আমাদের শরীরে কাজ করে। যেমন থাইরয়েড গ্ল্যান্ড থেকে মূলত থাইরয়েড হরমোন সিক্রেশন হয়। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে আমাদের যে প্যানক্রিয়াস আর বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হওয়া, যেটাকে আমাদের কি করে ডায়াবেটিক্স বা গ্লুকোজ লেভেলটাকে কি করে নর্মালাইজ করে রাখে। তারপরে আমরা যে খাবার খাই, খাবার হজমের যে প্রক্রিয়াটা মূলত পাকস্থলীতে যাওয়ার পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। এটাও কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে। অর্থাৎ শরীরের আভ্যন্তরীণ বা শরীরের ভেতরে কোনো কার্য বা কোনো কাজ সম্পাদন করার জন্য যে স্যালাইভা গুলো বা যে কি বলবো যে হরমোন গুলো সিক্রেশন হয় বা নিঃসৃত হয়, সেটাকেই বলা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। আচ্ছা, তারপরে যে বিষয়টা আসছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমটা আমাদের শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা বা প্রত্যেকটা জায়গাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন হিউম্যান বা মানুষের শরীরের প্রত্যেকটা জায়গাতেই এই নার্ভাস সিস্টেমটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিউরন গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা মূলত আমাদের শরীরের ব্যথা, আমার শরীরের চিন্তাধারা, আমার শরীরের চলাফেরা, আমার মুখের যে কথাবার্তা সবকিছু নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে। ব্রেন থেকে শুরু করে আমার শরীরের প্রত্যেকটা পার্টে এই নার্ভাস সিস্টেমটা কিন্তু কি বলবো যে সংশ্লিষ্ট থাকে। 9 নম্বরে বলা হচ্ছে পেশিতন্ত্র বা মাসকুলার সিস্টেম, যেখানে মূলত মাংস পেশিগুলো নিয়ে আলোচনা করা হয়। শরীরের সার্বিক যে মাংস পেশি নিয়ে যে কার্যক্রম বা মাংসপেশির যে কার্যক্রম, সেটা মূলত এই মাসকুলার সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তারপর হচ্ছে ত্বকতন্ত্র বা ইন্টেগুমেন্টারি সিস্টেম। তাহলে এই ত্বকতন্ত্র বা ইন্টেগুমেন্টারি সিস্টেম আবার কি? ত্বকতন্ত্র বা ইন্টেগুমেন্টারি সিস্টেম হচ্ছে আমাদের শরীরের যে বাহ্যিক আবরণ বা বাহ্যিক যে পর্দা, সেটাকে আমরা বলে থাকি চামড়া, যেটা মূলত ত্বকতন্ত্র বা ইন্টেগুমেন্টারি সিস্টেম হিসেবে মেডিকেল টার্মের ভাষায় বলা হয়। আচ্ছা, আমাদের ত্বকে কিন্তু বেশ কিছু ডিজিজ হয়। তারপর আসে হচ্ছে লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম সর্বশেষ। এটা মূলত লিম্ফেটিক সিস্টেমটা আমাদের শরীরের মধ্যে বেশ কিছু জায়গায় লিম্ফ নড নামে এক ধরনের লসিকা থাকে বা ছোট ছোট গুটির মতো থাকে, ছোট ছোট মার্বেলের মতো বা গুটির মতো থাকে। কোথায় কোথায় আমরা হাত দিলে বুঝতে পারবো? আমাদের গলার আশেপাশে বুঝতে পারবো, আমাদের যে চোয়াল আছে চোয়ালের নিচে বুঝতে পারবো, ছোট ছোট ক্ষুদ্র আকৃতির কিছু গুটি গুটি থাকে। তারপরে আমাদের একজিলা বা বগলের আশেপাশে থাকে, জেনাইটাল এরিয়া বা রিপ্রোডাক্টিভ এরিয়া গুলোতেও কিন্তু এই যে লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম গুলো বা লিম্ফ নড গুলো থাকে, যেগুলো মূলত সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এই লিম্ফ নড গুলো আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং পরবর্তীতে এটা কিন্তু একটা সাইন বা লক্ষণ হিসেবে কাজ করে। আচ্ছা, এটা গেল হচ্ছে লসিকা তন্ত্র। তারপরে আসি মানব দেহের বিশেষ ইন্দ্রিয় সমূহ, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় যেটা বলা হয়। মানব দেহের ইন্দ্রিয় কয়টি? মূলত 5টি। হচ্ছে চোখ, অর্থাৎ চোখের অংশ, কান, নাক, জিহ্বা বা টাং, তারপর হচ্ছে স্কিন বা ত্বক, সবগুলো কিন্তু সেন্সরি অর্গান। তাহলে এইটা মূলত আপনাদের অ্যানাটমি এন্ড ফিজিওলজি পার্ট নিয়ে আলোচনা।